আমিও থাকবো না, মমতা দিও থাকবেন না। আজকের মুখ্যমন্ত্রী সে বলছে দাদা আর পারছি না। শুভেন্দু কিন্তু আশার আলো দেখাচ্ছে। হু আর ইউ টু আইডেন্টিফাই হু উইল বি দ্য ক্যান্ডিডেট? কিরে কানন, এই কাজ করবি না প্রেম করবি? আমি হাসলাম। হাঁসজারুর মতন বিধানসভা। আমি কি কমলে কাননও নই, তৃণমূলী কাননও নই, আর কালীঘাট কানন নই। কে কে লেনিন দেখেছে বলুন তো মমতা ব্যানার্জির মধ্যে? কি তাই তো? প্রায় 5 দশকের রাজনৈতিক জীবন, 1 দশকের বিতর্ক জীবন। আর কারো ব্যক্তিগত জীবন নিয়ে রাজ্য রাজনীতি এত মশগুল হয়েছে বলে মনে হয় না। দিদি প্রিয় কারণ কালীঘাট ভুলে মুরলীধর সেন লেনমুখী হয়েছেন, আবার ঘর ওয়াপসিও ঘটেছে। তৃণমূলে ফিরলেও সেভাবে শিরোনামে ফেরা হয়নি কলকাতার প্রাক্তন মেয়রের। তারপর 4 মে পার করে এখন কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল, অভিষেক তৃণমূল, কাকলি তৃণমূল। তিনি কোন দলে? ভাইফোঁটা দেওয়া দিদির সঙ্গ ছেড়ে যে দলে গিয়েছিলেন, রাজ্যে এখন তারাই ক্ষমতায়। তিনি কি বলছেন? আনন্দবাজার.com-এ এক্সক্লুসিভ শোভন চট্টোপাধ্যায়। এই যে বিধানসভা নির্বাচন এত বড় একটা ভোট মিটল, আর তার পরবর্তী সময় এত কিছু ঘটছে, এগুলো দেখছেন? বিধানসভায় একজন যেতে সরকার গড়ে, একজনটা বিরোধী পক্ষের আসন নেয়, কিন্তু এইরকম হাঁসজারুর মতন বিধানসভা আমি কখনো হতে দেখিনি। যে আজকে 2026-এর মমতা বন্দ্যোপাধ্যায়, ক্যাডাররা মমতা ব্যানার্জিকে আজকে চেনে, জানি, তারা একটা অ্যাসেস করে। কিন্তু 1984 থেকে 89 যদি দেখা যায় যে 5 বছর যে যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, আমি এখনো বলতে পারি এইরকম ধরনের সাংসদ আমরা কাউন্সিলররা বুথের ওয়ার্কারদের যতটা না চিনি, একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে অলি গলি ওয়ার্কারের নামে মুখে চেনা এবং তাদের খোঁজ খবর রাখা, এই ছিল মমতা ব্যানার্জি। কিন্তু ওই মমতা সব ব্যানার্জি কোথায় যেন একটা জট পাকিয়ে গেল। এটা ঠিক কবে থেকে আপনি আঁচ পেয়েছিলেন? দেখুন, আঁচ পাওয়ার বিষয় নয়, দল চালানোর পদ্ধতি নিয়ে, নিজের মধ্যে বা সরকার চালানোর পদ্ধতি নিয়ে আমার মতদ্বৈধতা নিশ্চয়ই আসতে শুরু করেছে। আচ্ছা, সেটা নিশ্চয়ই আমি 2016 নির্বাচন আগে বলবো না। একটা বড় ধরনের চক্রান্তের প্রক্রিয়া আপনারা জানেন, যাতে আমরা সবাই শিকার হয়ে গেছিলাম। 12 জন তৃণমূল কংগ্রেসের নেতা আমরা 2016 সালের নির্বাচনে যারা গিয়ে দেখালো, তার 1 মাস আগেই কিন্তু আমি জানতে পারি, গিয়ে বললাম আপনি তো দলের নেতা, আপনি দলের মেম্বার অফ পার্লামেন্ট, আপনি তো কাছাকাছি মানুষের চলে আসবেন, আপনি তো সবাইকে চেনেন। অফিসিয়ালি যা প্লেসমেন্ট হয়েছে নির্বাচন কমিশনে করতে হয়, আইটির কাছে একটা দলকে নথিভুক্ত করতে হয়, তার মধ্যে আপনি পার্ট অ্যান্ড পার্সেল ফাইন্যান্স করার জন্য। তা আপনি এভাবে এই ধরনের প্রক্রিয়া ইনভলভ হলেন কেন? 14ই মার্চ স্টিং অপারেশন হয়েছিল, 12ই ফেব্রুয়ারি আমি জানতে পারি, গিয়ে ওনাকে জিজ্ঞাসা করি, মানে আমি কেডি সিং এর কথা বলছি, অ্যালকেমিস্ট গ্রুপের কথা বলছি, যেখান থেকে ফাইন্যান্স করে আমাদের ট্র্যাপ করা হয়েছে। তা 2016-র পর থেকে নির্বাচন হলো, সেই সময়টা না, এই 15 বছরের মধ্যে ডেভেলপমেন্ট, সমস্ত প্রক্রিয়া, ম্যানিফেস্টো সব জায়গায় করা হয়েছে। কিন্তু 2021-22-এর পর সেটা যেন কোথায় হারিয়ে গেল। আজকে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা একসঙ্গে তো কাজ করেছি, কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাকে একদিক দিয়ে ছেড়ে 2018 সালে হাত জোর করে বললাম, আমার মনে হয় সেদিন বিধানসভা অধিবেশন ছিল 22শে নভেম্বর, সেই বিধানসভার অধিবেশনের মধ্যে একটি ঘটনা ঘটে। আমি পেছনে ফিরে তাকালাম, আমি কনফিডেন্স অফ দি লিডার অফ দি হাউস মনে হচ্ছে কোশ্চেন হচ্ছে।
আমি পুরো ঘটনাটা বলতে যাচ্ছি না, চাইছিও না, যা বিধানসভার রেকর্ডে। আমিও থাকবো না, মমতাদিও থাকবেন না, কেউ তো চিরকাল অ্যাসেম্বলি মেম্বার থাকে না। কিন্তু যা ঘটনাটা ঘটলো সেটা তো রেকর্ডেড হয়ে গেল। আমি সেইখানে বসে বসে রেজিগনেশনটা লিখেছিলাম। তারপরে এসে 50টা ফায়ার টেন্ডার উদ্বোধন করেছি ওই নবান্নর নিচে। তা 1 ঘন্টা বাদে আমি নিজেরা মিটিং করেছি, সেখানেও অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা ছিল, সবাই ছিলেন। তারপর আমাকে বললো প্রেসে একটু বলে দে যে আজকে এইটা হলো ওটা হলো। আমি ঠিক আছে আমি যাচ্ছি বলে যখন 14 তলায় উনি ওনার ঘরে ঢুকে গেছেন, তখন আমি গিয়ে দেখি আজকের মুখ্যমন্ত্রী যে লড়াইয়ে, যে জীবনপণ সংগ্রাম নিয়ে আমাদের সাথী হয়েছিল, সে বলছে দাদা আর পারছি না। দেখো, হাতির লাথি সহ্য হয়, চামচিকে দাঁত খিচুড়ি সহ্য হয়। কেন, কি হলো? বলছে না, দেখো মমতাদি যেভাবে করছেন সবটা অ্যাকসেপ্ট করতে পারি, বাকি কিছু জিনিস ঘটছে যেটা ভালো লাগছে না। আচ্ছা তুমি তো ভাবছো এখন, নাও বলে আমি আমার লেফাফাটার খামটা দিয়ে দিলাম ওএসডি গৌতম সান্যালের হাতে, যে দিদিকে দিও। আমি চললাম রাজ্য মন্ত্রিসভা, আমি আর নেই। কি কি ঘটেছিল আমি আজও বলিনি, কোনোদিন বলতেও পারবো না। পার্সোনাল গেনিং টেন্ডেন্সিটা এমন একটা লেভেলে চলে গেল যে এবারে নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে তখনই আমরা অবাক হয়েছিলাম যে দেখলাম তার একটা অন্য ধরনের রূপ প্রকাশ পাচ্ছে। হু আর দে? তারা কারা? গিয়ে কেউ বলছে এখান থেকে ওয়াক আউট হচ্ছে, এই কজন বেরিয়ে গেছে, এই কজন বসে রয়েছে, হাস্যস্কর পরিস্থিতি করবার জন্য। রাজ্য চালানোর জন্য সরকারের যে ধরনের দৃষ্টিভঙ্গি থাকলাম, যেমন দায়িত্ব থাকে, বিরোধী দলের দায়িত্ব কোনো ক্ষেত্রেও কিন্তু কম নয়। এবং অপোজিশন ইজ দ্য মিরর অফ ডেমোক্রেসি। সেই লড়াইয়ে ডেফিনেটলি পার্টি ইন পাওয়ার। আমি দেখি প্রত্যেকদিন যখন ফলো করি, ইউটিউবে ফলো করি, সংবাদ মাধ্যমে ফলো করি, যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে শুভেন্দু যখন উপভোগ করে, কারণ ও স্ট্রাগলটা আমি দেখেছি। 2008 সালে 2টো জেলা পরিষদ জিতেছিল, একটি হলো পূর্ব মিদনাপুর, যেখানে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী বা এরা এই জেলাটাকে লিড করেছিল। এই জেলায় জেলা পরিষদ সভাধিপতি হয়েছিলেন রঞ্জিত মন্ডল। সবাই ভাবছে আবু সুফিয়ান হবে। হঠাৎ মিটিংয়ের থেকে নাম করে বলল, রঞ্জিত, ও তুমি খেজুরির থেকে জিতেছো, তুমি জেলা পরিষদের সভাপতি। সবাই মেনে নিয়েছিল এক কথায়। আর একটা হলো দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। কেন? আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল, যে জায়গায় ছিল, তার পরবর্তী ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, মাথার উপর একটা কর্পোরেট টাইপ পলিটিক্স। 2016 ইলেকশন বললো শুভেন্দু তোমার প্রয়োজন। এবারে শুভেন্দু তখন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। তখন আস্তে আস্তে সাংগঠনিক জায়গায় মমতাদি চেয়ারপারসন, সুব্রত বক্সী রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি চলছিল। সামনে এসে দাঁড়ালো এই যে প্রশান্ত কিশোর, এই ভদ্রলোকের সঙ্গে 2016 যখন ঢোকা হলো, বলে এদের একটা অফিস টফিস তৈরি করতে হবে, সব কিছু করতে হবে। অল্প সময়ের মধ্যে পুরো ব্যাখ্যা দিতে পারছি না, বিশ্বাস করুন। আমি তো সব তৈরি করে দিই, বহু অর্থ ব্যয় করে অফিস টফিস রেডি, সব বেশ করে দেখলাম কয়েকটি ইয়ং ছেলে। কি ব্যাপার? আচ্ছা আপনারা কি জাতীয় কাজ করবেন? বলছে কোথায় কি ক্যান্ডিডেট হবে, কোথাও কেউ ব্লকে কিভাবে চালাবে না চালাবে। মানে অর্গানাইজেশন, একটা কর্পোরেট সিস্টেমের মধ্যে দিয়ে আমি আমার অর্গানাইজেশনকে তৈরি করব। হু আর ইউ টু আইডেন্টিফাই হু উইল বি দ্য ক্যান্ডিডেট? কে ক্যান্ডিডেট হবে না হবে, ব্লকের প্রেসিডেন্ট কে হবে না হবে, এবং কারা দাঁড়াবে, সেটা এরা ঠিক করবে। আমি চুপ করে ওখান থেকে বেরিয়ে এলাম বিকেলবেলা। বেরিয়ে এসে দিদি পায়ে ধরে এলাম, শোনো, 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই জায়গা থেকে তোমার নির্বাচন পরিচালনা হয়েছিল, বারবার তুমি পঞ্চায়েত জিতেছো, তুমি
লোকসভা জিতেছো, বিধানসভা জিতেছো, এই সমস্ত লোকগুলো ক্যান্ডিডেট ঠিক হতে হবে, এটা হতে পারে না দিদি। কারণ গ্রামাঞ্চলের বাংলাটাকে যেভাবে সভা সমিতি করে তুমি চেনো, অন্যরা খুব চেনে না। ভাগিয়ে দিয়েছিলাম, এই প্ল্যান একদম ভেস্তে গেল। তখনই প্ল্যান তৈরি হলো যে পার্টির মমতা ব্যানার্জি লাস্ট ওয়ার্ড মেনে নিতে মুকুলরা এক কথায় রাজি, সুব্রত বক্সী এক কথায় রাজি, শুভেন্দু অধিকারী এক কথায় রাজি, শিশির অধিকারী এক কথায় রাজি, শোভন চ্যাটার্জিরা এক কথায় রাজি, আর যারা রয়েছে এক কথায় রাজি। কিন্তু ডিকটেশনটা ফ্রম এ থার্ড পার্টির জায়গা থেকে আসবে, বা মাটির সঙ্গে সংযোগ নেই, মাটির সোঁদা গন্ধ যারা রাজনীতি ঠিক মতন করেনি, তাদের ডাইরেকশন মানবার জায়গায় রেডি নয়। 2018 22 নভেম্বর একটা কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশনের জন্য, কিরে কানন এই কাজ করবি না প্রেম করবি, এই ভাষার মধ্যে দিয়ে শোভন চ্যাটার্জি রেজিগনেশন দিয়ে চলে এসছে বা অন্য কিছু, ওটা একটা ফ্যাসাড, দ্যাট ওয়াজ এ ফ্যাসাড। ওটা সামনে রাখার চেষ্টা হয়েছিল, লেট দ্য ডগ এ ব্যাড নেম, কুকুরকে পাগল বলে দাও এবং গুলি করে মেরে দাও। আপনাদের স্ট্যাটিস্টিক্সে, পার্টি স্ট্যাটিস্টিক্সে দেখবেন তো পঞ্চায়েত নির্বাচন হয়েছিল 2018, দেখবেন বীরভূমের বলা হচ্ছে আর একটা সিট জিতলে পুরো জেলা পরিষদটা আমরা আনকন্টেস্টেডই জিতে গেলাম। এখানে লেট ফ্রন্টের কেউ ক্যান্ডিডেট দিতে পারেনি, বা অন্য পলিটিক্যাল পার্টি ক্যান্ডিডেট দিতে পারেনি। এভাবে আনকন্টেস্টেড হলে দিদি কিন্তু সয়েল টেস্ট হচ্ছে না। আমার ভুল, আমার ঠিক, আমি কোত্থেকে ধরবো দিদি, এটা ঠিক হচ্ছে না। তখন কতগুলো যুক্তি, আর সেই কম্পেনসেশনটা 2026 সালের ফলাফল। আজকে দেখো অবস্থা, কে কার ব্যক্তিগত জায়গায় কতটুকুনি করেছে, সৎ প্রক্রিয়া বা অন্য প্রক্রিয়ায় করেছে, সেইটাকে বাঁচানো তার কাছে প্রায়োরিটি, তার কাছে দল বাঁচানো প্রায়োরিটি নয়। তার রেজাল্টেন্ট আজকে ভারতবর্ষের পার্লামেন্টে, সেই টেস্টেড লোকেদের নিয়ে যাওয়া হয়নি। যাদের এই যাদবপুর থেকে, হুগলি থেকে, আরামবাগ থেকে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে গিয়ে দাঁড় করালেন, তারা পার্টি ইন্টারেস্টে ভাবলো? বাড়ির মধ্যে যে আগুলটা ভেঙে গেছে, সেই আগুলটা ভাঙলো কেন? এই দুষ্টুগুলো তৈরি হলো কোত্থেকে? এদের এই মানসিকতা কেন তৈরি হলো? কোথাও নিশ্চয়ই পরিচালনা, পরিকল্পনা কোথাও ঘাটতি ছিল। 1000 টাকা না 3000 টাকা স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান প্রকল্প, আপনার ওই সবুজ সাথী না, এই এটসেট্রা, খালি রেভিনিউ বাজেটে যা আমরা কালেকশন করছি, শুধু মানুষকে ভোট পলিটিক্সের জন্য এই জিনিসই দিতে হবে, দিস ইজ রং। আমি মনে করি যে এটা বোথ ওয়ে ট্রাফিক। চৌবাচ্চায় কতটা জল ভরছি আর কিভাবে জল বেরিয়ে যাচ্ছে তার একটা অঙ্ক থাকতো ছোট্টবেলায়, তেমনি করে আপনাকে মানুষকে পাইয়ে দেবার জায়গায় আপনাকে বুঝতে হবে আপনার রেভিনিউ কালেকশন কিভাবে আসবে ডেভেলপমেন্টে, আবার আপনার একটা অংশ থেকে কালেকশন করবার পর আর একটা অংশকে কিভাবে সার্ভ করবে, নেই কোনো সেই দৃষ্টিভঙ্গিটাই ছিল না, শুধুমাত্র একে অপরকে ছোট করবে। পশ্চিম বাংলায় এক লড়াইয়ের আন্দোলন দিয়ে জ্যোতিবাবুর সরকার 1977 সালে হয়েছিল, ভালো মন্দ পরবর্তী ক্ষেত্রে ক্লারিফাই করবে। 1977 সালের পর 1984 সালে মমতা ব্যানার্জির আন্দোলন দিয়ে 2011 সালে আন্দোলনের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি উঠেছিল। আর ছোট্টবেলার থেকে একটা রাজনৈতিক পরিবারে মিদনাপুরের মতন জেলায় অজয় মুখার্জি যেভাবে অপমানিত হয়েছিলেন কংগ্রেস অফিসের মধ্যে, খুব লড়াই ছিল গোষ্ঠীদ্বন্দ্বের, আভা মাইতির সঙ্গে অজয় মুখার্জি শুনেছি, সেইখানটায় দাঁড়িয়ে সেই জেলার থেকে শিশির অধিকারীর মেজ ছেলে শুধু নয়, রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা, প্রত্যেক মুহূর্তে বিভিন্ন আন্দোলনকে নেতৃত্ব দেওয়া, বিভিন্ন জায়গায় বাধা প্রাপ্ত হতে হতে সে মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে প্রক্রিয়া,
সেই প্রক্রিয়াকে মানুষের কিন্তু একটা সমর্থন চলে এসেছে। তাহলে দেখবেন মমতা ব্যানার্জির যে সাপোর্ট ছিল আর সিপিএম বিরোধিতা দুটো মিলিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সরকার হয়েছিল। শুভেন্দুকে যে বাধা দেওয়া হয়েছে সেই বাধা দেওয়ার জন্য সে যেটা করছে, সাইলেন্টলি বারবার কোর্টে যাচ্ছে, বারবার মানুষের কাছে সামনে আসছে অনেক ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেই জায়গায় দাঁড়িয়ে সত্যিই ডেভেলপমেন্ট হয়েছিল, কিন্তু পাড়ায় পাড়ায় পঞ্চায়েতের লোকেরা 100 দিনের কাজ, বাংলার বাড়ি এটসেট্রা এটসেট্রা মানুষকে যেভাবে বিক্ষুব্ধ করেছিল, তাহলে মানুষ যেভাবে বিক্ষুব্ধ হয়েছে এই দুটো এক হয়ে গিয়ে আজকে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিতে এগিয়ে দিয়েছে। একটা প্রশ্ন আমার খুব মাথায় আসছে, যে আপনাকে কি বলে এখন ডাকা উচিত, কমল কানন না তৃণমূলের কানন, নাকি কালীঘাটের তৃণমূলের কানন? আমি কমলে কাননও নই, তৃণমূলী কাননও নই, আর কালীঘাট কাননও নই। আমি মনে করি যে চলার পথে যারা পাশে এসে দাঁড়িয়েছে, যারা আমাকে সাহায্য করেছে, যারা আমাকে আশীর্বাদ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ যেন অকৃতজ্ঞ হিসেবে দাঁড় না করানো হয়। আমার একসময় কলিগ, ছোট ভাইয়ের মতো, সে একটা প্রান্তে লড়াই করছিল। আমার এক নেত্রী মমতা ব্যানার্জি এক ধরনের লড়াই করেছিল। একসঙ্গে আমরা এক সংসারে ছিলাম, সংসারে একটা জায়গায় মত পার্থক্য হয়েছে, কিন্তু একে অপরের লড়াইটা যখন বাইরে নিয়ে গিয়ে সহ্য শক্তির বাইরে নিয়ে গেছে, সে যখন মাথা তুলে দাঁড়িয়ে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে, যে সমস্ত পার্সোনাল বেনিফিট যারা গেছে তাদের অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি নিশ্চয়ই বুঝি যে অ্যাক্টিভিটিতে কোথায় ঠিক হচ্ছে ভুল হচ্ছে, অ্যাসেস করছি। তৃণমূলের যে সাংসদ বিক্ষুব্ধ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে বেরিয়ে এসে নিজেদের মতো দল তৈরি করেছেন, তারা কি বিজেপির বি টিম হিসেবে কাজ করছে? খালি কিন্তু লোককে দোষী ঠাওরানোর চেষ্টা করবেন না। আমি কাউকে থাপ্পড় মারতে গেলে আমার বোঝা উচিত যে সে কোনো দোষ করেছে বলে থাপ্পড় মারছে। তাহলে আমি এই দোষটা করলে আমি থাপ্পড় খাওয়ার মতন উপযুক্ত ছিলাম কিনা বুঝে তবে লোককে থাপ্পড় মারা উচিত। তাহলে কোথায় ভুল হচ্ছে সেটা তো আমার বোঝা উচিত। জুতোয় পিনটা কোথায় ফুটছিল, তাহলে জুতোর পিনটা তুলে তো জুতোটাকে পরা উচিত। পিন শুদ্ধ জুতো পরলে পায়ে তো খচখচ করবেই। আর ঋতব্রতর বিষয়টা দেখুন, যত কম কথা বলা যায় তত। আমি ওকে চিনি অনেক দিন যাবৎ। কি কারণ? পচা শামুকে পা কাটলে গ্যাংগ্রিন আপনার হবেই। লেনিন দেখেছে? কে লেনিন দেখেছে বলুন তো? মমতা ব্যানার্জির মধ্যে নাম করতে পারবেন আপনি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর শ্যাম চক্রবর্তী দুজনেই লেনিন দেখেছে না মমতা ব্যানার্জির মধ্যে? কি তাই তো? ভাববেন, সেই ব্যক্তিদের জিজ্ঞাসা করবেন। নৈতিক অধঃপতন আমাকে তো বলা হয় মরাল ব্রেকডাউন যেখানে হয়ে গেছে অপোজিশন পার্টি, সেটাকে তাদেরকে যদি বিনা কষ্টে, বিনা অর্থে, বিনা সুদের ঋণ পাওয়া যায়, তাহলে কেন তারা যদি ব্যবহার করে তাদের অন্যায় না? মাই ফল্ট যে আমার চয়েস অফ পিপল, আমি আনরুলি এলিমেন্টকে, যাদের বিশ্বাসযোগ্যতা নেই তাদেরকে আমি মানুষের কাছে নিয়ে গেছি। অনেকেই দোষারোপ করছেন অভিষেককে, তো আপনার কি বক্তব্য এই বিষয়ে? পরিকল্পনাবিহীন অপরচুনিস্ট, কি নাম আপনার, আইপ্যাক বলে একটি সংস্থা, তা আমরা তো খোঁজ খবর রাখি। একটা দিনের জন্য সেই আপনার প্রশান্ত কিশোরের সাকসেসর, কি নামটা? প্রতীক জৈন না, ওর সঙ্গে বা ওর কোনো কনসার্ন। আমরা মাথা চেলা, আমাদের পা থেকে মাথা পর্যন্ত যে আঘাতের চিহ্ন রয়েছে, ওরা তো ক্রোডস অফ রুপিস বিজনেস করতে এসে, আর আমরা তো পিপলসকে সার্ভিস দেবার মতো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় বা কোনো কথা হয়েছে? কি বলছেন, কেমন আছেন? ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়, রাজনীতির বিষয় নিয়ে আমি কি বলবো। এই যে আপনাকে একটা এনকেডি এর দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচনের ঠিক আগে,
7 বছর পর আপনার কাম ব্যাক হলো, আপনি দার্জিলিং এ আপনারা দেখেছিলেন কামব্যাক হয়েছে। হ্যাঁ। এনকেডিএ যেদিন হয় অক্টোবরের শেষ সপ্তাহে, তা আমি তো দার্জিলিংয়ে গেলাম, গিয়ে ফিরলাম। রাস্তায় আস্তে আস্তে যখন দেখছি যে এনকেডিএ এর অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে, শোভন চ্যাটার্জি এনকেডিএ চেয়ারম্যান, পাশাপাশি বাড়িতে একটা চিঠির খবর আসছে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় হ্যাজ বিন রিলিজড ফ্রম হিজ সার্ভিস। তাকে কেন সরিয়ে দেওয়া হলো, সে কেন? ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে। তারপরে আমি কি শান্তিতে এনকেডিএতে বসে যে এটা কি গভর্নমেন্ট চলছে, যে জায়গায় দাঁড়িয়ে তখন এসআইআর হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আপনার নির্বাচনী দামাবাজ শুরু হয়ে গেছে, ডিসেম্বরটা ছুটি। তা আমি গেছি, এখান থেকে গাড়ি এসছে, আমি সিঙ্গেল পয়সা কোনো অনারিয়াম রেমুনারেশন ফিক্সও করিনি, 1 পয়সা কালেক্টও করিনি। গাড়ি এসছে, গেছি, সিঁড়িতে নেমেছি, ঘরে গেছি, স্ট্রিমলাইন করে সার্ভিসটা যাতে মিউনিসিপ্যাল সার্ভিসটা যাতে দেওয়া যায় করেছি, যে সমস্ত জিনিসকে স্ট্রিমলাইন করার দরকার তার ডাইরেকশন দিয়েছি, আবার সিঁড়ি দিয়ে নেবে বাড়ি চলে এসেছি। বহু ধরনের ঘটনা ঘটেছে, কন্ট্রোল করেছি। কোনো অ্যাসেম্বলি মেম্বার বা কোনো পার্লামেন্ট যারা এনকেডিএ সদস্য, তারাও আমায় কেউ ফোন করেনি, আমিও তাদেরকে ফোন করিনি। আজও পর্যন্ত আমি রেজিগনেশন দিইনি। পুরো জিনিসটার ওপর আমি নজর রাখি, পুরো জিনিসটা যাতে স্ট্রিমলাইন চলে আমি নজর রাখি, কিন্তু অফিসে যাই না। সিদ্ধান্ত সরকার করবে, সেই সিদ্ধান্ত মেনে নেব। মদন মিত্র যখন, জেনে রাখুন, আজকে ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে রিজাইন করেছিল, মমতাদি বলল, হ্যাঁ রে, একজন মেয়র কি মন্ত্রী হতে পারে? নিশ্চয়ই পারে। তাহলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটা তুই দেখ। শুনে রাখুন, 2 ভাই মিলে মন্ত্রিসভা আর কলকাতা পুরসভা চালিয়ে নেব। আমার ওপর প্রপোজ ছিল, অস্বীকার করুক না কেউ। সুদীপ বন্দ্যোপাধ্যায় সেদিন উপস্থিত ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। কিভাবে মন্ত্রিসভায় ইনক্লুড হয়েছিল? 14 তলায় বলা হলো, না না না, শোভন কিভাবে মন্ত্রী হবে? আমি হাসলাম, তুমি মহারাজ সাধু হলে আজ আমি খারাপ হয়ে গেলাম? হতে পারি না আইনে। আপনি বলুন, কলকাতা পুরসভা থেকে যদি কোনো প্রপোজাল হয়, কোনো কিছু প্রসেস হয়, তার অ্যাপ্রুভাল অথরিটি কোনটে? মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তাহলে কলকাতা কর্পোরেশনে যিনি প্রপোজাল দিচ্ছেন, অ্যাপ্রুভ করছেন কে? সেম লোক। হয় কখনো নৈতিকতার খাতিরে নয় মেয়র হতেন না, অন্য কেউ হতো। আমি তো রিজাইন করে চলে এসেছি, কিন্তু যিনি প্রপোজ করছেন তিনি নবান্ন গিয়ে সেটা অ্যাপ্রুভ করছেন। হয় কখনো? কোনোদিন কেউ 8 বছরে 8.5 বছরে এটা স্পেসিফিক প্রশ্ন তোলেনি। ওই আবার এনকেডি এর প্রসঙ্গে চলে আসে, ওই গভর্নিং বডির প্রেসিডেন্ট হবে কে? ওরা এসেছিল আমার কাছে, আমি নাম দিয়েছিলাম ফিরাদ হাকিমের, এবং বলেছিলাম আমি আজও না নিজের মধ্যে সেই যন্ত্রণাটাকে আমি সহ্য করতে পারি না। বলেছিলাম 2 ভাই মিলে চালিয়ে দেবো সম্পর্কের খাতিরে। প্রথম ঢুকে তিনি বললেন বৈশাখীকে, উখাড়কে ফেক দেंगे। আজকে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসটাকে উখাড়কে ফেক দিয়া। সে বৈশাখী যাহা থা ওই ভি হ্যায়। 2019 থেকে 2021 আপনি বিজেপিতে ছিলেন। আপনি বহুবার বলেছেন ওটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বিজেপিতে যাওয়া। এটা কি এখনো ওই কথাতেই স্টিক করে থাকবেন? আমি কিন্তু 2021-এর বিধানসভায় আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু বেহালা পূর্ব কেন্দ্রে আমি সার্ভ করলাম, আর বেহালা পশ্চিম কেন্দ্রে শিফট করবে সাডেনলি 1 মাসের মধ্যে 20 দিনের জন্য। আমি 72টা বিধানসভার দায়িত্বে ছিলাম, 42টা বিধানসভা আমি কন্ট্রোল করতাম। একটা বিধানসভার নির্বাচন করতে গেলে নিশ্চয়ই, তখন বললাম যেভাবে আপনারা হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন, অনুগ্রহ করে আমায় ক্ষমা করবেন, আমার নামটা
এই প্রার্থী তালিকায় রাখবেন না। আমি তার জন্য পরবর্তী ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমার একটা বড় ভুল হয়েছে। আগামী দিনে যদি বিজেপিতে যাওয়ার সুযোগ হয়, নতুন সরকারের দায়িত্ব দেখুন, কিছু এই যদির কথার উপর নির্ভর করে, যাবেন কি? আবার বলছি, রাজনীতিতে স্পেকুলেশনকে কনফেস করা হয়। এই যে পদ্ধতি, আপনাদের কৌতূহল থাকবে, আর আপনাদের যতক্ষণ কৌতূহল থাকবে আপনারা আমার কাছে আসবেন। যেদিন কৌতূহল মিটে যাবে না, সেদিন আসবেন না। তাই এই প্রশ্নের উত্তর সেখান থেকে পেয়ে যাবেন।